হাই এভরিওয়ান, ম্যাথ মস্ত উইথ শাকির ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আজ আমরা পিএসসি মিসলিনিয়াসের 2018 সালের কোশ্চেন পত্র নিয়ে আলোচনা করব। আমরা প্রত্যেকেই জানি পিএসসি মিসলিনিয়াসের মোট 200 নম্বরের মধ্যে 50 নম্বর নিয়ে যায় ম্যাথ, যেখানে 25খানা অঙ্ক থাকে এবং প্রত্যেকটা অঙ্কের মান হয় 2। এই ম্যাথগুলো খুব সহজেই করা যায়, কিছু প্র্যাকটিসের মাধ্যমে, একটু কিছু টেকনিক দেখে নিলে সহজেই করা যায়। চলো তাহলে আজকে 2018 সালের কোশ্চেন পত্রগুলো দেখে নিই। প্রথম কোশ্চেনটা 2018 সালে এসেছিল, একটি বিদ্যালয়ে যদি মোট ছাত্রের 75% বালক হয় এবং বালিকার সংখ্যা বলে দেওয়া আছে আর ছাত্রের পার্সেন্টেজ বলে দেওয়া আছে, শতকরা ভাগ কত বলে দেওয়া আছে, তাহলে বালকের সংখ্যা কত। তাহলে বলো, যে বিদ্যালয়ে 75% ছাত্র রয়েছে সেখানে বালিকা কত পার্সেন্ট হবে? 25% নিশ্চয়ই বালিকা থাকবে। 25% বালিকা পার্সেন্টেজে সেই সংখ্যাটা এখানে কত হবে? 25% ভ্যালু করে দেওয়া আছে 420। 25% ভ্যালু যদি 420 হয়, বালকের সংখ্যা বার করতে হচ্ছে। বালক কত পার্সেন্ট আছে? 75%। তাহলে 75% ভ্যালু কী করে পাবো? 25কে 3 দিয়ে মাল্টিপ্লাই করবো, তাহলে এটাকেও 3 দিয়ে মাল্টিপ্লাই করো। 3 0 0, 3 2 6, 3 4 12। তাহলে বালিকার সংখ্যা কত ছিল? এই বালকের সংখ্যা কত ছিল? 1260। ঠিক একইভাবে দেখো, 2 এর দাগের কোশ্চেন বলেছে, যদি এ এর বেতন বি এর বেতনের থেকে 20% কম, তাহলে কার বেতন কম? এ এর বেতন কম। তাহলে এ এর বেতন যদি কম হয়, তাহলে এ প্রথমে লিখলাম, বি পরে লিখলাম। তাহলে কার বেতন কম? এ এর বেতন কম। তাহলে বি এর বেতন যদি 100 হয়, এ এর বেতন 25 কম মানে কত হবে? 75। তারপরে কি বলছে? বি এর বেতন, বলছে বি এর বেতন এ এর বেতনের থেকে কত শতাংশ বেশি। এমনিতেই দেখতে পাচ্ছি বি এর বেতন বেশি। আর যখনই এরকমই বলবে যার সাপেক্ষে, যার থেকে, তখন সেই সংখ্যাটাকে, তার মানে মানটাকে সবসময় কি করতে হয়? নিচে লিখতে হয়। এখানে এ এর বেতন কত? 75। তাহলে বলছে বি এর বেতন এ এর বেতনের থেকে বেশি, কত বেশি আছে? 25। তাহলে আমি কি বললাম, যে এ এর থেকে বলেছে যেহেতু এর ভ্যালুটাকে নিচে লিখবো, কত বেশি? 25 বেশি। 25 লিখে দিলাম, কাটাকাটি করবো কতর মধ্যে? তাহলে আমি বুঝতে পারছি 75-এর মধ্যে বেশি হয়েছে কত? 75-এর মধ্যে বেশি হয়েছে 25। তাহলে 100-এর মধ্যে বেশি হবে কত? 100-এর মধ্যে বেশি হতে গেলে কি করতে? 100 দিয়ে মাল্টিপ্লাই করতে হয়। তাহলে 100 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো এখানে। 25 একে 25, 3 25 75। তাহলে কত আসলে এখানে? 100/3। আর 100/3 মানে প্রত্যেকে জানি আমরা 33 পূর্ণ 1/3। তাহলে এখানে বলে দেওয়া ছিল যে বি এর বেতন এ এর বেতনের থেকে শতকরা কত বেশি? তাহলে 33 পূর্ণ 1/3% বেশি। দেখো, 3 থেকে একটা অঙ্ক করা আছে, একজন বিক্রেতা একটি পণ্যের 20% লোকসানে বিক্রি করলো। যদি সে পণ্যটি 200 টাকা বেশি দামে বিক্রি করতো, তার 5% লাভ হতো। তো 200 টাকা বেশি দামে বিক্রি করলে 5% লাভ হয়। পণ্যটির ক্রয় মূল্য, মানে পণ্যটি কত টাকা কিনে সেটা বের করতে হবে। তাহলে 20% লোকসান হয়েছে। 20% যদি লোকসান হয়, তাহলে ভ্যালু কত হবে? 20% মানে 20/100। তার মানে কত হয়? এটার ভ্যালু হয় 20 একে 20, 5 × 100, তাহলে 1/5। মানে যদি 20% লোকসান হয়, সেক্ষেত্রে যদি ক্রয় মূল্য 5 টাকা হয়, ক্রয় মূল্য যদি 5 টাকা হয়, তাহলে বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য হবে 5 - 1 মানে 4 টাকা। বিক্রয় মূল্য কত হবে? 5 - 1 মানে 4 টাকা। ঠিক একইভাবে যদি লোকটা 5% লাভে বিক্রি করতো, 5% মানে 5/100 মানে 5 × 100, তাহলে 1/20। তাহলে সেক্ষেত্রে ক্রয় মূল্য যদি 20 টাকা হয়, ক্রয় মূল্য যদি 20 টাকা হয়, বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য হবে 20 + 1, বেশি দামে বিক্রি করছে, লাভ করছে যেহেতু, তাহলে যোগ হয়ে যাবে 20 + 1 মানে 21। একটা জিনিস খেয়াল করে দেখো, তুমি একটা জিনিস যদি ক্রয় মূল্যের থেকে বেশি দামে বিক্রি করো, তাহলে সেটা লাভ হবে। আর যদি ক্রয় মূল্য থেকে কম দামে বিক্রি করো, তাহলে সেক্ষেত্রে ক্ষতি হবে। কিন্তু তোমার কি ক্রয় মূল্য কোনদিন চেঞ্জ হতে পারে? ক্রয় মূল্য কিন্তু কোনদিন চেঞ্জ হতে পারে না, ক্রয় মূল্য একই থাকে। আর এখানে ক্রয় মূল্য 20, আবার এখানে ক্রয় মূল্য 5, এটা কিভাবে সম্ভব? আমি এটা ধরে নিলাম যে 20% লোকসানে বিক্রি করছে মানে বিক্রয় মূল্য কমতে পারে, আবার এখানে লাভে বিক্রি করছে মানে বিক্রয় মূল্য বাড়তে পারে। কিন্তু ক্রয় মূল্য কি কোনদিন চেঞ্জ হতে পারে? তাহলে ক্রয় মূল্য সেম করার জন্য কি করলাম? এখানে 4 দিয়ে মাল্টিপ্লাই করলাম, 4 × 5 = 20 হয়ে গেল। তাহলে এই ক্রয় মূল্যের সঙ্গে এই ক্রয় মূল্য সেম হয়ে গেল। এদিকে 4 দিয়ে মাল্টিপ্লাই করলে একেও 4 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, 4 × 4 = 16। তাহলে বুঝতে পারলাম, যখন 20% লোকসানে বিক্রি করছে তখন তার বিক্রয় মূল্য ছিল 16 টাকা, আর যখন 5% লাভে বিক্রি করছে তখন বিক্রয় মূল্য ছিল 21 টাকা। তাহলে এই দুটো বিক্রয় মূল্যের মধ্যে ডিফারেন্সটা কত চলে আসছে? 16-র সঙ্গে 5 যোগ করলে 21 হয়, ডিফারেন্সটা 5। এখন এই 5-এর ভ্যালু বলে দেওয়া আছে 200। তাহলে 5-এর ভ্যালু যদি 200 হয়, আমার কত ভ্যালু বার করতে হবে? ক্রয় মূল্য বার করতে বলেছে। ক্রয় মূল্য মানে কত? এখন ক্রয় মূল্য মানে 20। তাহলে 20 ভ্যালু বার করতে হবে। তাহলে একে 4 দিয়ে মাল্টিপ্লাই করলাম, 4 × 5 = 20। তাহলে একেও 4 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, × 4, 4 × 2 = 8, 800 টাকা। তাহলে ক্রয় মূল্য কত টাকা? 800 টাকা। ঠিক তারপরে দেখো, 4 দিয়ে অঙ্ক বলছে, একজন অসৎ ব্যবসায়ী
ক্রয় মূল্যে পণ্য বিক্রি করার দাবি করে, মানে ও যে টাকায় মালটা কিনেছে সেই টাকায় বিক্রি করছে এরকম দাবি করছে ও। কিন্তু কি করছে, বেটি ওজনের বাটখারা ব্যবহার করে সে 1 কেজি পণ্যের স্থানে 900 গ্রাম বেচে। তাহলে ও যে বাটখারা ব্যবহার করছে সেই বাটখারার মধ্যে কি আছে, 1 কেজি বলছে কিন্তু ওটা আসলে 900 গ্রাম আছে। তার লাভের শতকরা হার কত? আচ্ছা বলো তো, যে জায়গাটা ও 1 কেজি দাবি করছে দিচ্ছে আসলে কত, 900 গ্রাম। 900 গ্রাম যদি দেয় তাহলে সবার কাছে তো বলছে 1 কেজি, তাহলে 900 গ্রামের মধ্যে লাভ করছে কত টাকা, কত গ্রাম? 900 গ্রামের মধ্যে লাভ করছে 100 গ্রাম, তাহলে 900 গ্রামে লাভ করছে 100 গ্রাম। আমার শতকরা বার করতে হবে, তাহলে 100 গ্রামে কত লাভ করছে সেটা বের করতে হবে। নিশ্চয়ই 900 গ্রামে 100 গ্রাম লাভ করলে 100 গ্রামে অনেক কম লাভ করবে, তাহলে নিশ্চয়ই এখানে 900 যদি এখানে কম লাভ করে তাহলে দুজনের মধ্যে কমকে 100টা কম করে বসলো, আর যেটা বেশি সেটা নিচে চলে আসলো। গুণ চিহ্ন কত হবে, 100। এই দুটোর সঙ্গে দুটোর সঙ্গে কেটে গেল, তাহলে 100/9। এবার দেখো 100/9 মানে কত, 9 1 কে 9, 1 10 9 1 কে 9, 1 10 11 গুণ 1 এর 9%, 11 গুণ 1 এর 9%। দেখো 5 দাগের অঙ্কেতে বলা হচ্ছে স্পিরিটের সঙ্গে কি অনুপাতে জল মিশিয়ে ক্রয় মূল্যে বিক্রি করলে, বিক্রি করে 20% লাভ হবে। এখন 20% মানে আমরা প্রত্যেকে জানি 20% মানে কত হয়, 1/5 হয়। মানে কোনো জিনিসের ক্রয় মূল্য যদি 5 টাকা হয় তাহলে নিশ্চয়ই সেখানে যদি লাভ রাখতে হয় 1 টাকা, নিশ্চয়ই 6 টাকা দামে বিক্রি করতে হবে। এখন ওখানে বলে দেওয়া আছে ক্রয় মূল্যেই বিক্রি করলে, তাহলে ক্রয় মূল্যে বিক্রি করলে মানে বিক্রয় মূল্য নিয়ে আমাদের মাথা ঘামানোর দরকার নেই, ক্রয় মূল্যে যেটা বিক্রয় করবে। এবার আমরা প্রত্যেকে জানি যে প্রাইসের সঙ্গে আর্টিকেল 1/প্রপোর্শনাল হয় সম্পর্ক। তার মানে কোনো জিনিসের দাম যদি বেড়ে যায় তাহলে আমাদেরকে যদি খরচা ঠিকঠাক রাখতে হয় তাহলে কী হবে, সেই জিনিসটা কম পরিমাণে খেতে হবে। বা ঘুরিয়ে ভাবো, কোনো জিনিস তখনই বেশি খেতে পারবো যদি তার দামটা কমে যায়। তাহলে আমি দেখতে পাচ্ছি ক্রয়মূল্য এবং লাভের যে দামের রেশিওটা সেটা কত, 5:1। তাহলে আর্টিকেল রেশিও নিশ্চয়ই কী হবে, 1/প্রপোর্শনাল চলে আসবে। তাহলে নিশ্চয়ই এটা উল্টে যাবে, তাহলে আর্টিকেল রেশিও মানে জিনিসের রেশিওটা কত হবে, 1:5 হয়ে যাবে। যেহেতু এটা 5:1 প্রাইস, আর্টিকেল কত হয় 1:5 হয়ে যাবে। তাহলে 1:5 হলো অ্যান্সার, 1:5। ভিডিও 3 দেখো, এখানে 6 থেকে একটা এক্সপ্রেশন দেওয়া আছে, এটাকে 16তম মান বের করতে হচ্ছে, মানে এটাকে সিম্পলিফাই করতে হচ্ছে, তাই না? এটাকে সিম্পলিফাই কীভাবে করবো, 1/1000 সেটাকে বসিয়ে রাখলাম। এটা হলো 1/5 প্লাস 999 বসানো আছে। আচ্ছা আমরা জানি 2×1-3টাকে এরকম করে লেখা যায় 2 + 1/3। তাহলে আমরা ঠিক এই এক্সপ্রেশনটাকে ওইভাবে লেখার চেষ্টা করবো। 999/994/995 যেটা আছে এটাকে ভেঙে দিলাম 994/495 আর এই যখন গুণ চিহ্ন রয়েছে মানে পুরো এক্সপ্রেশন, এইটুকু এক্সপ্রেশনের সঙ্গে পুরোটার সঙ্গে 99 গুণ রয়েছে, তাহলে এই পুরোটার সঙ্গে গুণ যদি থাকে তাহলে আমি এটাকে 99 দিয়ে গুণ রয়েছে মানে গুণ 99, পুরোটাকে ব্র্যাকেটের মধ্যে রাখবো। সেটাকে ভাবলে কীরকম দাঁড়ায়, 1/1000, 1/1000 এটা ব্র্যাকেট রয়েছে, এটাকে দিলাম 1/5 বসিয়ে রাখলাম, প্লাস 999-এর সঙ্গে 99 গুণ করতে হবে, তাই 900 এটার সঙ্গে এর গুণ হবে, আবার এটার সঙ্গে এর গুণ হবে, তাই 999-কে 99 দিয়ে গুণ, তাই 999টাকে আমি কীভাবে দিচ্ছি 1000 বিয়োগ 1, আর 99টা কী করে দিচ্ছি 100 বিয়োগ 1, আমার সুবিধার জন্য গুণ করতে সুবিধা হবে এই জন্য। আচ্ছা প্লাস এটার সঙ্গে নিশ্চয়ই এটা গুণ হবে, আমি এটাকে ভেঙে দিচ্ছি কীভাবে, এটাকে ভেঙে দিচ্ছি আমি 994টাকে দিচ্ছি 494কে দিচ্ছি 495 বিয়োগ 1 বাই নিচে কত আছে 495, এটা পুরোটা কমপ্লিট হলো। আচ্ছা গুণ কত হবে 99। দেখো এটাকে যদি ভাঙা যায় তাহলে কীরকম দাঁড়াবে, জিনিসটাকে ভাঙলে এখানে দেখো 1/1000, এটা পুরো হলো 1/5 যোগ চিহ্ন দিয়ে, তাহলে এটার সঙ্গে এর একবার মাল্টিপল হবে, এটার সঙ্গে একবার মাল্টিপল হবে, তাহলে 1000 সঙ্গে 100 মাল্টিপল, তাহলে 1 1 আর 3টে আর 2টো 5টা শূন্য, 1 2 3 4 5টা, এটার সঙ্গে এটা মাল্টিপল করলে আর -1000, এবার এটার সঙ্গে একইভাবে 1-এর সঙ্গে মাল্টিপল করতে হবে, তাহলে প্লাস মাইনাসে -100 একে
100 মাইনাস মাইনাসে প্লাস 1। আচ্ছা এটার সঙ্গে যখন গুণ করবো, এটা যখন গুণ করবো তখন নিশ্চয়ই প্লাস চিহ্ন দিয়ে, এখানে তো মাইনাস প্লাস 1 হলো, প্লাস চিহ্ন আবার এখানে বসে আছে, এটার সঙ্গে এটা ভাগ করতে হবে, এটার সঙ্গে ভাগ করতে হবে। 495 495 ভাগ করলে কত উত্তর আসে? 1 বিয়োগ 1/495। এটার সঙ্গে কত গুণ করা আছে? 99 গুণ করা আছে। একটু যদি সিম্পলিফাই করা যায়, দেখো জিনিসটা কেরকম আসে। এটা যদি সিম্পলিফাই করা যায়, 1/1000 বসে রইল, এটাকে সিম্পলিফাই করলে চলে আসে 1/1000 বসে রইল। এখানে বাইরে আছে কত? 1-এর 5। আচ্ছা এখানে কটা শূন্য রয়েছে? 1-এর পরে 5খানা শূন্য, 1-এর পরে 1 2 3 4 5খানা শূন্য। আচ্ছা এখানে কত আছে? এখানে রয়েছে মাইনাস দিয়ে 1000 মাইনাস 100 -100 প্লাস 1 মানে কত? -99। আচ্ছা এখানে প্লাস রয়েছে, 99 এর সঙ্গে 1 গুণ করলে 99 1 99। আচ্ছা মাইনাস এখানে বসে রইল, 99 এর সঙ্গে এটা কাটাকাটি করতে হবে। দেখো যদি 1/495কে 99 দিয়ে মাল্টিপ্লাই করা যায়, 99 দিয়ে যদি মাল্টিপ্লাই করা যায় কত নামতে হবে? 5। 99কে 5 দিয়ে কাটাকাটি করে দেখো, 5 5 হলাম 35, 5 হাতে পেয়ে 4 5 35 49। এবার লক্ষ্য করো ভালো করে, এই জায়গাটা কত রয়েছে? -1/5। এখানে কত রয়েছে? +1/5। +1/5 -1/5 কি হলো? কেটে গেল। আবার লক্ষ্য করো, +99 -99 কি হলো? কেটে গেল। তাহলে পড়ে থাকলো এইটুকু। তাহলে এখানে কি পড়ে আছে? এখানে পড়ে আছে দেখো 1/1000। আর এখানে কি পড়ে আছে? 3টে শূন্য, 3টে শূন্য আর 3টে শূন্য, কিন্তু 3টে শূন্য বসে গেল। 3টে শূন্য, 1টা 2 3টে শূন্য বসে গেল। আর 1 আছে কত দিলে? 10 9 দিলে। 10 শূন্য হাতে রইলে 1 আছে কত? 10 9 দিলে। 10 হাতে রইলে 1 মিটে গেল শূন্য। তাহলে এখানে 3টে শূন্য, এখানে 3টে শূন্য কেটে গেল। তাহলে কত অ্যান্সার আসলো? 99। কত অ্যান্সার হলো এখানে? 99। এটা একটু বোঝা গেল। আচ্ছা দেখো তারপরে আরেকটা অঙ্ক আছে, সাথে থাকে একটি ছাত্রকে 3 দ্বারা কোনো একটা সংখ্যাকে ভাগ করতে বলা হলো, ভুলবশত সেই সংখ্যাটিকে 3 দ্বারা গুণ করায় উত্তরটি হলো এত। আচ্ছা সংখ্যাটিকে 3 দিয়ে গুণ করেছে, এটা গুণ করার পরে এটা এসছে, তাহলে ভাগ করে দিলে আগের সংখ্যায় ফিরে আসবে। তাহলে এই সংখ্যাকে কত দিয়ে গুণ করেছে? 3 দিয়ে। তাহলে 3 দিয়ে ভাগ করে দিই। 3 লং 27, 28 29 2 27, 3 লং 27। তাহলে এটা হলো সংখ্যাটি। এখন আমাকে কী করতে হবে? ওই সংখ্যাটিকে কী করতে বলা ছিল? 3 দিয়ে ভাগ করতে বলা ছিল। তাকে তাহলে একে 3 দিয়ে ভাগ করে দাও, ডিভিশন করে দাও। 3 3কে 9, 3 3কে 9, মাঝখানে দশমিক বসে আছে। তাহলে অ্যান্সারটা কত হবে? 3.3। দেখা বলছে একটি চৌবাচ্চার 4-এর 5 অংশ পূর্ণ হয় 1 মিনিটে, বাকি অংশ পূর্ণ হতে আরও কত সময় লাগবে? উত্তর যেগুলো অপশান রয়েছে সেখানে দেখো সবগুলো সেকেন্ড আছে। তাহলে আমরা মিনিটটাকে সেকেন্ডে কনভার্ট করে দেবো। 4-এর 5 অংশ পূর্ণ হতে সময় লাগে কত? 60 সেকেন্ড। 1 মিনিট মানে কত? 1 মিনিট মানে 7 সেকেন্ড, 60 সেকেন্ড। তাহলে বাকি অংশ, তাহলে বাকি অংশ বা টোটাল অংশ কত? টোটাল অংশ হয় 1। 1 কখন আসে? যখন 5/5 আসবে। তাহলে 5-এর মধ্যে 4 হয়ে গেছে, তাহলে বাকি রয়েছে কত? 1। তাহলে 1/5 বাকি রয়েছে। 1-এর 5-এর 4-এর 5-এর ভ্যালু যদি 60 হয়, তাহলে 4 এই সংখ্যাটাকে 4 দিয়ে ভাগ করলে তবে 1-এর 5 আসবে। তো এদিকেও 4 দিয়ে ভাগ করে দাও, 4 15 60, তাহলে 15 সেকেন্ড সময় লাগবে। 15 সেকেন্ড কোথায় অ্যান্সার আছে? 15 সেকেন্ড। ঠিক তার নিচে দেখো 9 নম্বরটা বলেছে এক্স একটি কাজ 20 দিনে এবং ওয়াই কাজটি 12 দিনে করতে পারে। ওয়াই ওই কাজটি একা 9 দিনে করলো, বাকি কাজ এক্স একা কত দিনে শেষ করবে? তাহলে আমি দেখলাম এক্স বলে একজন ব্যক্তি ছিল, এক্স একটা কাজ কদিনে করছে? 20 দিনে করছে। ওয়াই কত দিনে কাজটা করতে পারে? ওয়াই ওটা 12 দিনে করতে পারে। তাহলে টোটাল কাজটা কত আমরা দেখে নিই। তাহলে 20 এবং 12 কী করতে হবে? এলসিএম নিতে হবে। 20 মানে নিশ্চয়ই যদি 12 নিই তাহলে 3 × 4, 3 4 12। আর এখানে 20 নিতে গেলে 4 5 20, তাহলে পুরোটাই কভার হলো, পুরোটাই এর মধ্যে কভার হলো, মানে 20টা এর মধ্যে ঢুকে আছে, 12টার মধ্যে ঢুকে আছে। তাহলে কত? 4 5 20, 3 × 60, 60টা হলো মোট কাজ। তাহলে এক্স এর এফিসিয়েন্সি কত? এফিসিয়েন্সি মানে কাজ করার ক্ষমতা, একক সময়ে কাজ করার ক্ষমতা। তাহলে 20কে কত দিয়ে গুণ করলে 60 হয়? 3 × 60। 12কে কত দিয়ে গুণ করলে 60 হয়? 5 12 60। তার মানে ওয়াই একক সময়ে 3 ইউনিট কাজ করতে পারে এবং এক্স একক সময়ে 3 ইউনিট কাজ করতে পারে এবং ওয়াই একক সময়ে 5 ইউনিট কাজ করতে পারে। তাহলে আমাকে বলছে ওয়াই একা কদিন কাজ করেছে? তাহলে মোট কাজ 60-র মধ্যে ওয়াই 9 দিনে মোট কাজ করে কত? 9 × 5, 5 9 45। তাহলে 60 ছিল মোট কাজ, তার মধ্যে 45 কাজ করে ফেলেছে ওয়াই একা। তাহলে বাকি পড়ে রইল কত? নিশ্চয়ই 60 থেকে 45 বিয়োগ করলে পড়ে থাকে 15। এই 15 অংশ কাজ করতে হবে, কাই করতে হবে? এক্সকে করতে হবে। তাহলে এক্স এর এফিসিয়েন্সি কত? এক্স এর এফিসিয়েন্সি হলো 3, তাহলে 3 দিয়ে ভাগ করে দেবো।
3 5 15, তাহলে কদিন সময় লাগবে? 5 দিন সময় লাগবে। তাহলে এক্স বাকি কাজটা কত দিনে করতে পারবে? 5 দিনে করতে পারবে। কোথায় 5 অ্যান্সার আছে? 5 দিন সময় লাগবে। দেখো এখানে 10 থেকে একটা অঙ্কতে বলা হচ্ছে যে 12 জন শ্রমিক একটি কাজ শেষ করতে 4 ঘন্টা সময় নেয়, 15 জন শ্রমিক কাজটি সম্পূর্ণ করতে কত সময় নেয়? তাহলে 12 জন শ্রমিক যদি 4 ঘন্টা সময় নেয়, তাহলে টোটাল কাজটা কত? 12 ইন্টু 4 হবে টোটাল কাজ, 4 বরং 48। এটা হলো কি পুরো কাজটা। এই পুরো কাজটা কতজন শ্রমিক করাবে? কতজন শ্রমিককে দিয়ে করাবে? 15 জন শ্রমিককে দিয়ে করাবে। তাহলে দেখি কত সময় নেয়। 3 16 48, 3 5 15, কত আসলো? 16/5। ভাগ করলে কত হবে? 16 দিয়ে 5 3 15, তাহলে কত হলো এখানে? 3 পূর্ণ 1/5 ঘন্টা। এটাকে কি লেখা যেতে পারে? 3 ঘন্টা। আর 1/5 ঘন্টাকে যদি আমরা 1/5 ঘন্টাকে যদি আমরা মিনিটে কনভার্ট করতে চাই, তাহলে কত দিয়ে মাল্টিপ্লাই করতে হয়? 60 দিয়ে। তাহলে ঘন্টাকে মিনিটে পরিণত করার জন্য 60 দিয়ে মাল্টিপ্লাই করলাম, 5 12 শর্ট, তাহলে 3 ঘন্টা 12 মিনিট, 3 ঘন্টা 12 মিনিট। ঠিক এইভাবে বলছে। দেখো 11 থেকে অঙ্কেতে একজন মালি এতটি গাছের চারা এমনভাবে রোপণ করলো যা একটি শ্রেণীতে যতগুলি গাছ আছে, একটি শ্রেণীতে যতগুলি গাছ আছে ঠিক ততগুলি শ্রেণী রাখা হলো। এই যে যত তত যখনই আসবে, তাহলে চোখ বন্ধ করে তখন কী করতে হয়? যে সংখ্যাটা দেওয়া থেকে তাকে কী করতে হয়? স্কোয়ার রুট করতে হয়। তাহলে আমাদের কি জানতে চাচ্ছে একটি শ্রেণীতে কতগুলি গাছ আছে? তাহলে বড় যে সংখ্যাটা দেওয়া রয়েছে 1 7 9 5 6, লাস্ট দুটো ডিজিটকে আলাদা করে দাও। তাহলে লাস্ট ডিজিটকে আলাদা করতে হচ্ছে 6। এখন এমন একটা সংখ্যা পাবো যে সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করলে 6 আসে। তাহলে সেই সংখ্যাটা কি? 4 স্কোয়ার করলে কত হয়? 4 স্কোয়ার করলে 4 4 16, তাহলে লাস্ট ডিজিট 6 আসছে, তাহলে 4 নেওয়া যেতে পারে। আর একটা ডিজিট ভাবো 6, 6 স্কোয়ার করলে 6 6 36, সেখানেও লাস্ট ডিজিট 6 আসে, তাহলে আরেকটা সংখ্যা নিলাম আমরা 6। তাহলে দুখানা সংখ্যা এখানে দেখা গেল। এবার লক্ষ্য করো আগে যে সংখ্যাটা রয়েছে, এই সংখ্যাটা এমন দুটো পূর্ণবর্গ সংখ্যা বলো যে সংখ্যা দুটোর মাঝখানে এই সংখ্যাটা থাকবে। তাহলে আমি দেখতে পাচ্ছি যদি 12 স্কোয়ার করি, 12 স্কোয়ার 44, কাছাকাছি যাচ্ছে। আর বাড়ানোর চেষ্টা করি। 13 স্কোয়ার দেখো 13 13 169, তাহলে আরও কাছাকাছি গিয়েছে। আর বাড়ানোর চেষ্টা করো। 14 স্কোয়ার করলে 196, তাহলে এর থেকে বেশি হয়ে যাচ্ছে। তাহলে আমি দেখতে পেলাম একটা পূর্ণবর্গ সংখ্যা সেটা হলো 169, আর একটা পূর্ণবর্গ সংখ্যা যেটা হলো 196। 196 মানে কার স্কোয়ার? 14 স্কোয়ার। আর 169 মানে কত স্কোয়ার? 13 স্কোয়ার। সবসময় মনে রাখবে যে ছোট হবে সে এই দুদিকে বসে যায়, মানে সম্ভাব্য উত্তরের দুদিকেই বসে যায়। তাহলে এইটা ইউনিট ডিজিট প্রথমে বের করেছিলাম, তারপরে এই যে সংখ্যাটা দেওয়া থাকবে এই সংখ্যাটার থেকে ছোট পূর্ণবর্গ সংখ্যা যেটা হবে সেই সংখ্যাটা কার বর্গ? 13 বর্গ। সেই 13টা কি হবে? দুদিকে বসে যাবে। এখন কে অ্যান্সার হবে? 134 অ্যান্সার হবে না 36 অ্যান্সার হবে? সেটা কিভাবে ডিসাইড করবো? সেটা ডিসাইড হবে এই ডিফারেন্সের উপরে। যদি দেখি ডিফারেন্সটা এদিকে কম, তাহলে এইটা অ্যান্সার হবে। আর যদি মানে ছোটোটা অ্যান্সার হবে, ছোটোটাকে 4 ছোটো। আর যদি দেখি ডিফারেন্সটা এদিকে কম, তাহলে কোন দিকটা 6 যেহেতু আছে, তাহলে 6টা অ্যান্সার হবে। তাহলে এখানে ডিফারেন্স দিয়ে দেখো 9 9 মিলে গেল 0, 6 আছে কত 7 1, এখানে ডিফারেন্স দেখতে পাচ্ছি 10। যদি 10 এর দিকে ডিফারেন্স কম হয়, তাহলে এদিকে ডিফারেন্সটা দেখো কত হয়? 9 আছে কত দিলে 16, 7 দিলে 16 7 দিলে 7 কে 8, 8 আছে কত দিলে 9 1 দিলে। তাহলে দেখতে পেলাম এইদিকে ডিফারেন্স 10, এদিকে ডিফারেন্স 17, তাহলে এদিকে ডিফারেন্স কম। এইদিকে কি বসে আছে? ছোটটা আছে 13, 13 মানে ছোট সংখ্যা। ছোট সংখ্যাটা কোনটা? 4, তাহলে অ্যান্সার কোনটা? 134। যদি দেখা যেত এইদিকে ডিফারেন্স কম হতো, তাহলে এদিকে ডিফারেন্স মানে কি? বড় সংখ্যা। যেহেতু বড় মানে 13 আর 14 এর মধ্যে বড় কি? 14 বড়, তাহলে বড় সংখ্যা মানে কি? 6, 6টা উত্তর আসতো। বোঝা গেল? যেহেতু এখানে ডিফারেন্স কম, এই দিকটা হচ্ছে 13 এবং 14 এর মধ্যে 13টা ছোট, তাহলে ছোট মানে কোনটা? 4টা ছোট। 4 আর 6 মানে ছোট কি? 4, তাহলে 4টা অ্যান্সার হলো 134। বোঝা গেল? এখানে 12 থেকে অঙ্ক দেওয়া আছে এক ব্যক্তি মূলধনের 1/3 অংশ বার্ষিক 7% হারে, 1/4 অংশ বার্ষিক 8% হারে এবং বাকি অংশ বার্ষিক 10% হারে বিনিয়োগ করলেন। যদি তার বার্ষিক আয় 561 টাকা হয়, তাহলে তার মূলধন কত ছিল? এই অঙ্কটা মনে হয় 2019 সালে আমরা করেছিলাম, তার মানে কোশ্চেন 18 সালে এসছে, একই কোশ্চেন। তাহলে কোশ্চেনটা কি হচ্ছে? রিপিট হচ্ছে, দেখতে পাচ্ছি আমরা। তাহলে আমরা ধরে নিয়েছিলাম এই নিচে যে হর রয়েছে এই হরগুলো এলসিএম করেছিলাম। তাহলে 4 3 12, আর যেহেতু শতকরার অঙ্ক হচ্ছে শতকরার কথা এখানে বলে দেওয়া আছে, তাহলে আমরা 1200টাকে কী করেছিলাম? 1200টাকে মোট টাকা ধরেছিলাম, মানে মূলধন ধরেছিলাম। তাহলে এটা আমাদের ধরে নেওয়া মূলধন, আমাদের আসল মূলধনে যেতে হবে, কনভার্ট করতে হবে। তাহলে দেখো এর 1/3 অংশ, যদি 1/3 অংশ মানে কি 1/3, তাহলে 3 4 12 400। এই 400 টাকাটা যেটা পাচ্ছি এটা কি করা হচ্ছে? 400 টাকাটা 7% হারে ইন্টারেস্ট দেওয়া হচ্ছে, 7%। 7% মানে ইন্টু 7,
7% ইন্টারেস্ট দেওয়া আছে। তাহলে 7% মানে 7/100 কাটাকুটি করলে 4 7 28 টাকা এখানে ইন্টারেস্ট পাচ্ছে। আবার কি হচ্ছে বার্ষিক 1/4%, তাহলে 1/4% মানে 1/4 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে 4 3 12, 3 আর 2 0, এই যে 300 এলো, 300টা কি হচ্ছে বার্ষিক 8% হারে। তাহলে 300 টাকাটা কি করছে 8% হারে ইন্টারেস্ট দেওয়া হচ্ছে। তাহলে গুণ চিহ্ন দিয়ে কত 8%, তাহলে 8 যদি হয় 8/100, তাহলে 0 0 কেটে গেল, তাহলে কত হবে 8 3 24, এখানে 24 টাকা ইন্টারেস্ট পাচ্ছে। ঠিক একইভাবে বলছে বাকি অংশ মানে মোট টাকা ছিল 1200 টাকা, তার মধ্যে 400 টাকাও একটা ইন্টারেস্ট দেওয়া হয়েছে, 300 টাকার একটা ইন্টারেস্ট দেওয়া হয়েছে। 400 আর 300 কত 700 পড়ে রইল, 1200 মধ্যে 700 টাকা কত পড়ে থাকে 500। এই যে 500 টাকাটা পড়ে রইল, এটা কি করা হচ্ছে, এটা হচ্ছে 10% এর ইন্টারেস্টে দেওয়া হচ্ছে। তাহলে 10% ইন্টারেস্টে দেওয়া মানে কি 10% মানে আমি বলতে পারি 10/100। তাহলে এই 100 কেটে গেল, 5 1 5 আর 0 বসে গেল 50। তাহলে এই যে 3খানা টাকা পেলাম আমি, এই 3খানা টাকাটা কি, এটা হলো ইন্টারেস্ট, টোটাল ইন্টারেস্ট। তাহলে কত হচ্ছে টোটাল ইন্টারেস্ট, 0 4 যোগ করলে 4, 8 4 12, 12 2 হাতে রইল 1, 5 1 6, 6 2 8, 8 2 10, তাহলে 102 হলো টোটাল ইন্টারেস্ট। আর প্রশ্নের টোটাল ইন্টারেস্ট কত করে দেওয়া আছে 561, তাহলে এটার ভ্যালু কত 561। এবার নিশ্চয়ই 51 দিয়ে কাটাকাটি করো, 51 দুগুণে 102, 51 1 51, তো 56 থেকে 51 চলে গেলে পড়ে থাকে 5, 5 51, 51 1 51, 2 এর ভ্যালু কত হলো, 2 এর ভ্যালু হলো 11। আমরা যেটা অ্যাজিউম করে নিয়েছিলাম যে টোটাল মূলধনটা কত ধরে নিয়েছিলাম 1200 টাকা টোটাল মূলধন ধরে নিয়েছিলাম, এই 1200 টাকা বের করতে হবে। তাহলে 2 এর ভ্যালু যদি 11 হয়, তাহলে নিশ্চয়ই এখানে কত গুণ করলে 1200 আসবে। তাহলে 1200 আসতে গেলে 6 দুগুণে 12 আর দুটো শূন্য বসিয়ে দিলাম, তাহলে 2 এর সঙ্গে 600 মাল্টিপ্লাই করলাম, তাহলে এদিকেও নিশ্চয়ই 11-র সঙ্গে 600 মাল্টিপ্লাই করতে হবে, 6 11 66 আর দুটো শূন্য বসে গেল। এইটাই হলো তাহলে আসল মূলধন, মানে 1200 ভ্যালু হলো এই 6,600, 6,600 কোথায় আছে, এটা হলো অ্যান্সার। তারপরে দেখো খুব ভালো অঙ্ক, ইন্টারেস্ট অঙ্ক দেওয়া আছে। তারপর দেখে একটি ট্রেন বর্ধমান থেকে হাওড়া 6 ঘন্টায় যায়। তাহলে আমি ধরে নিচ্ছি এই হলো বর্ধমান স্টেশন, এখান থেকে যাচ্ছে হাওড়াতে। একটি ট্রেন বর্ধমান থেকে হাওড়ায় 6 ঘন্টায় যাচ্ছে, তাহলে 6 ঘন্টায়, তাহলে আমি দেখলাম বর্ধমানের যে ট্রেনটা সে কতক্ষণ সময় নিচ্ছে 6 ঘন্টা। অপর একটি ট্রেন হাওড়া থেকে বর্ধমান 4 ঘন্টায় যায়, তাহলে হাওড়া থেকে যে ট্রেনটা আসছে এদিক থেকে যে যাচ্ছে সে কত সময় নিচ্ছে 4 ঘন্টা সময় নিচ্ছে, এদিক থেকে যাচ্ছে কত সময় নিচ্ছে 6 ঘন্টা সময় নিচ্ছে। এবার কি বলছে, তাহলে এ কতক্ষণ সময় নিল, হাওড়া থেকে যে 4 ঘন্টা সময় নিল। তাহলে আমরা টোটাল যে পথটা সেটা কত সময়ের পথ সেটা বের করে নেবো। তাহলে 4 এবং 6 দুজনের এলসিএম নিতে হবে। তাহলে 2 × 2 মানে 4, আর 2 এর সঙ্গে 3 গুণ করলে 6, 3 গুণ হচ্ছে 6 2 12, তাহলে 12টা হলো টোটাল পথ। তাহলে বি এফিসিয়েন্সি কত, মানে বি বলতে গেলে বর্ধমান থেকে যেটা হাওড়া থেকে যাচ্ছে সেই ট্রেনের এফিসিয়েন্সি কত 6 2 12, তাহলে 2 এই বরাবর হলো এফিসিয়েন্সি, এই বরাবর হলো এফিসিয়েন্সি। তাহলে বর্ধমান থেকে হাওড়া থেকে যে ট্রেনটা যাচ্ছে তার এফিসিয়েন্সি হলো 2, হাওড়া থেকে বর্ধমান দিকে যে ট্রেনটা যাচ্ছে 4 3 12, তার এফিসিয়েন্সি হলো 3। এখন আমাদের বলছে দুটি ট্রেন যখন একে অপর দিকে যায়, তাহলে এই ট্রেনটা এদিকে যাচ্ছে এবং এই ট্রেনটা এদিকে আসছে, আর টোটাল পথটা কত আমি ধরে নিয়েছি, টোটাল পথ কত, টোটাল পথ হলো 12। টোটাল পথ যদি 12 হয়, তাহলে এবার লক্ষ্য করো আমি এখানে কি বলতে জানতে চাইছি, এখানে দুটি স্টেশন পরস্পরের দিকে যাত্রা শুরু করে কখন তারা মিলিত হবে, আমি জানি না কতক্ষণ পরে মিলিত হবে, ধরুন হচ্ছে টি সময় পরে মিলিত হবে। তাহলে যে ট্রেনটা বর্ধমান থেকে হাওড়ার দিকে যাচ্ছে তার এফিসিয়েন্সি যদি 2 হয়, তাহলে টি সময়ে কত পথ যাবে 2টি পথ যাবে। মনে করে এই ট্রেনটা এখান থেকে এখানে এলো আর এই ট্রেনটা এখান থেকে এখানে এলো, এই জায়গায় তারা মিট করলো, তাহলে দুজনে মিলিয়ে মোট যে পথটা অতিক্রম করলো সেটা কত, সেটা নিশ্চয়ই 12টা হবে, টোটালটা 12। তাহলে যেটা বর্ধমান থেকে হাওড়া দিকে যাচ্ছে তার এফিসিয়েন্সি 2, তাহলে টি সময়ে মোট যে পথটা যায় সেটা হলো 2টি। একইভাবে যেটা হাওড়া থেকে বর্ধমান দিকে আসছে তার এফিসিয়েন্সি যেহেতু 3, তাহলে টি সময়ে কত পথ যাবে, তাহলে 3টি পথ যাবে। এখন এই দিক থেকে যে পথটা যাচ্ছে এদিক থেকে যে পথটা যাচ্ছে টোটাল পথ কত, টোটাল পথ হলো 12, তাহলে সমান সমান কত হবে 12, তাহলে 3 2 5, 5টি সমান সমান 5টি সমান সমান কত, 5টি সমান সমান 12, তাহলে টি সমান সমান কত হলো 12/5, তাহলে কত হবে, এটা ভাগ করলে 5 2 10, তাহলে 2 পূর্ণ 2 এর 5, মানে বলতে পারি 2 ঘন্টা। আর 2/5 কে ঘন্টাকে মিনিটে পরিণত করতে কত গুণ করতে হয় 60 দিয়ে, তাহলে 5 12 60, তাহলে কত হলো 2 ঘন্টা আর 12 দুগুণে 24 মিনিট।
কত হলো 2 ঘন্টা 24 মিনিট। কটার সময় যাত্রা শুরু করেছিল তারা? 7টায় যাত্রা শুরু করেছিল, তাহলে 7টার পরে 2 ঘন্টা 24 মিনিট অ্যাড করো, 7 2 9, 9টা 24 তারা মিলিত হবে, তাহলে 9টা 24 মিলিত হবে। 14 থেকে আমাকে বলা হয়েছে অজয়ের বয়সী বিজয়ের থেকে যতটা ছোট তরুণের থেকে বয়সে ততটা বড়। তাহলে অজয়ের বয়সে ছোট, তাহলে বিজয়ের বয়স থেকে অজয়ের বয়স বিয়োগ করলে যেটা হবে, বলছে তরুণ এর থেকে বয়সে যত তরুণের থেকে বয়সে যতটা বড়, এখানে বললো কি অজয়ের বয়সে বিজয়ের থেকে যতটা ছোট তরুণের থেকে বয়সে ততটা বড়। তরুণের থেকে বড় কে বড়? অজয়। তাহলে অজয় বিয়োগ তরুণ। তাহলে এখান থেকে কি রিলেশন আসছে? সম্পর্ক কি এতে এগুলোকে ওদিকে নিয়ে চলে যাই, তাহলে এ ছিল আর এই এটা ওদিকে গেলে তাহলে 2 হয়ে যাবে, আর এই টিটা দিকে নিয়ে চলে আসো, তাহলে বি প্লাস টি। তাহলে 2 এর ভ্যালু দেওয়া হলো কত? বি প্লাস টি। আরেকটা কথা এখানে বলে দেওয়া আছে বিজয় এবং তরুণের বয়সের যোগফল। বিজয় আর তরুণ এই দুটো বয়সের যোগফল কত বলে দেওয়া আছে? 48। তাহলে আমরা এখান থেকে অজয়ের বয়স কত পাবো? 24 2 48, 24। আমার কার বয়স বের করতে বলছে? অজয়ের বয়স। অজয়ের বয়স কত হবে তাহলে? 24 বছর। হয়ে গেল। তাহলে দেখো 15 থেকে আমাকে বলছে এক্স এর মাসিক আয় 25,000 টাকা, সে শিক্ষা খাতে ব্যয় করে 10%, বাকি আয়ে 20% ব্যয় করে গৃহ খাতে, তারপর বাকি আয়ের 15% জমা করে সঞ্চয় স্কিমে এবং অবশিষ্ট আয় ব্যয় হয় খাবার ও জামা কাপড়ে। আয়ের কত অংশ খাবার ও জামা কাপড়ে ব্যয় হয়? লক্ষ্য করো, লোকটা মাসে আয় করতো কত? 25,000 টাকা। এই টাকাটা লোকটা কী করতো? আয় করতো। শিক্ষা খাতে ব্যয় করছে 10%, তাহলে এই 25,000-এর 10% মানে এর সঙ্গে যদি 10% মাল্টিপ্লাই করা হয়, 10% মাল্টিপ্লাই করা 10% মানে 1/10, তাহলে 1/10 যদি মাল্টিপ্লাই করা যায় 0 0 কেটে গেলে কত আসবে? 2500 টাকা। তাহলে 2500 টাকা সে কী করছে? 2500 টাকা কোন খাতে ব্যয় করছে? শিক্ষা খাতে। শিক্ষা খাতে ব্যয় করছে কত? 2500 টাকা। আর তারপরে কি বলছে? বাকি আয় 20%, তাহলে বাকি আয় মানে নিশ্চয়ই এখান থেকে এই টোটাল টাকা থেকে টাকাটা বিয়োগ করতে হবে, তাহলে দুটো শূন্য বসে গেল, দুটো শূন্য এখানে বসে গেল, আর 5 আছে কত হলো? 10, 5 দিলে 10 শূন্য হাতে মিলে 1 2 1 3, 3 আছে কত হলো? 5, 2 দিলে আর এখানে 2টা বসে রইল। তাহলে এই যে বাকি টাকাটা রইল, এই যে বাকি টাকাটা রইল মানে 22,500 টাকাটা, এই বাকি টাকা কি বলছে? 20%। 20% মানে কত? 1/5। তাহলে 1/5 কি খাতে ব্যয় করা হচ্ছে? এটা বলছে গৃহ খাতে ব্যবহার করছে। কাটাকাটি করো, 5 4 20, 5 5 25, আর দুটো শূন্য বসে দাও। তাহলে 4,500 টাকা যেটা পেলাম, এই টাকাটা কিছু ব্যবহার করা হলো? গৃহ খাতে ব্যবহার করা হচ্ছে। এবার কি বলছে যে এবং তারপর বাকি আয়, তাহলে আর বাকি আয় কত রইল? 4,000 টাকা এখানে ব্যয় করা হয়েছিল, এখানে 4,500 টাকা ব্যয় করা হয়েছিল, আর এখানে 2,500 টাকা শিক্ষাতে ব্যবহার করা হয়েছিল। তাহলে 4,000 2,000 6,000 আর 500 700। তাহলে 2500 টাকা থেকে 700 টাকা চলে যায়, তাহলে কত করে দেখবে? 18, 18 সাথে 25, 19 20 21 22 23 24 25, তাহলে 18,000 টাকা পড়ে রইল। বাকি যে 18,000 টাকাটা পড়ে রইল, এই 18,000 টাকা কি বলছে? বাকি আয়ের 15%, এই টাকাটার আবার 15% জমা করতে হয়। 15% কোথায়? সঞ্চয় স্কিমে। 15% মানে 15/100, দুটো শূন্য কেটে গেল। তাহলে 15/100 যদি হয়, তাহলে এখানে কাটাকাটি কত হচ্ছে? তাহলে 18কে 15 দিয়ে গুণ করতে হবে। 5 8 40 শূন্য, 5 8 40 হাতে রইল 4, 5 1 5, 8 1 8, 8 5 13, 13 4 17 7, হাতে রইল 1, 1 1 1 আর 1 2। তাহলে এই টাকাটা কি হচ্ছে? এই টাকাটা আমরা আবার কোথায় জমা করছি? সঞ্চয় স্কিমে। সঞ্চয় জমা করছি, সঞ্চয় স্কিমে। অবশিষ্ট আয় ব্যয় হয় খাবার ও জামা কাপড়ে। তাহলে অবশিষ্ট আয় মানে দেখো, এই টাকাটা এ দুটো মিলিয়ে কত হয়েছিল? 4,000 2,000 4,000 2,000 6,000 7,000, 7,000-এর সঙ্গে আবার একটা যোগ হলো 7,000 প্লাস 2,000 9,000, 9,700 টাকা। তাহলে এখানে কি হচ্ছে? 9,700 টাকাটা কি হচ্ছে? টোটাল টাকা থেকে বাদ চলে যাচ্ছে। তাহলে কত হচ্ছে? 0 0 7 কত? 10, 3 দিলে 10 11 10, 10 কত? 15, 5 দিলে 15 5 হাতে 1 আছে কত? 2, 1 দিলে। তাহলে এই টাকাটা কি হচ্ছে? যে টাকাটা পড়ে রইল, এই টাকাটা কি হচ্ছে? এই টাকাটা খাওয়া জামা কাপড়ে ব্যয় হয়ে যাচ্ছে। তাহলে আমি দেখতে পেলাম 1 5 3 দুটো শূন্য, এটা খাবার আর জামা কাপড়ে চলে যাচ্ছে, ও জামা কাপড়, খাবার জামা কাপড়ে চলে যাচ্ছে কত? 1 5 3 দুটো শূন্য, মানে 15,300 টাকাটা।
এখন আমাদের বলছে আয়ের কত অংশ খাবার ও জামা কাপড়ে ব্যয় হয়। দেখো উত্তরের মধ্যে প্রত্যেকটাই পার্সেন্টেজ চিহ্ন রয়েছে। আর আমরা পরীক্ষার খাতে যখন নাম্বার পেতাম 100-র মধ্যে ধরো 20 পেতাম, তাহলে কি হতো 100টার নিচে থাকতো আর উপরে 20 থাকতো। তাহলে আমাকে চেষ্টা করতে হবে নিচে 100 আনার জন্য। তাহলে দেখো জামা কাপড় ও খাবার ও জামা কাপড়ে কত অংশ ব্যয় হয়, তাহলে টোটাল এতটা ব্যয় হয়েছে, কত অংশের মধ্যে টোটাল টাকাটা কত 25,000 টাকাটা। টোটাল টাকাটা নিচে বসে কেন, কারণ পরীক্ষার সময় যখন আমরা অঙ্কে পরীক্ষা দিই বা ইংরেজি পরীক্ষা দিই তখন 100 নম্বর পরীক্ষা হয়, টোটাল টাকাটা কি হয় নিচে বসে, আমরা যেটা পাই সেটা কি উপরে বসে। তাহলে খাবার আর জামা কাপড় ব্যয় করছে এত টাকা, টোটাল টাকা কত এইটা। এবারে আমরা যেহেতু পার্সেন্টেজ আনতে চাই তাই নিচে আমাদেরকে 100 আনতে হবে। ভালো করে লক্ষ্য করে দেখো, আমি এই দুটো শূন্যর সঙ্গে এই দুটো শূন্য কেটে দিলাম, তাহলে কি পড়ে রইল 250 আর উপরে পড়ে 153, তাহলে 153 আর নিচে কি পড়ে আছে 250। আচ্ছা এখানে যদি আমি নিচে 100 আনতে চাই তাহলে উপরে 4 দিয়ে মাল্টিপ্লাই করলাম, নিচে 4 দিয়ে মাল্টিপ্লাই করলাম, তাহলে দেখো কত হয়। আমি যদি গুণ করে নিচে 4×5 = 100, নিচে চলে আসে একটা শূন্য বসেছিল একটা শূন্য বসিয়ে দিলাম, এটাকে গুণ করো 4×3 = 12, 2 হাতে রইল 1, 4×5 = 20, 1 21 1 হাতে রইল 2, 4×4 = 6। তাহলে দেখতে পাচ্ছি আমাকে নিচে 100 আনতে এলে তাহলে একটা শূন্যকে উপরে তুলে দিতে হবে, তাহলে একটা শূন্য যদি উপরে উঠে আসে দশমিক একবার সরে আসবে, তাহলে 61.2 আর নিচে হলো 100, নিচে যদি 100 নিয়ে তাহলে কত পার্সেন্ট হবে 61.2% হবে। তাহলে কত অ্যান্সার হলো 61.2%। শ্রদ্ধেয় অঙ্ক বলছো একটি ট্রেন প্রথম 2 ঘন্টায় 35 কিলোমিটার/আওয়ার বেগে, পরের 3.5 ঘন্টায় 60 কিলোমিটার/আওয়ার বেগে এবং শেষ 2.5 ঘন্টা 70 কিলোমিটার/আওয়ার বেগে অতিক্রম করে। সমগ্র যাত্রাপথে ট্রেনটির গড় গতিবেগ। তাহলে গড় গতিবেগ কিভাবে পাই আমরা, গড় গতিবেগ কি করে পাই, টোটাল অতিক্রান্ত দূরত্ব বা টোটাল সময়। তাহলে টোটাল অতিক্রান্ত দূরত্ব কীভাবে পাবো, সময়ের সঙ্গে বেগ গুণ করবো, তাহলে 2 × 35 প্লাস এখানে কত হবে 3.5, মানে 3 × 6 = 7, 7 বাই নিচে হলো 2, কত বেগে গিয়েছে 60 কিলোমিটার/আওয়ার বেগে গিয়েছে। তারপরে দেখো 2.5 ঘন্টা মানে 2 × 4 = 5, 5 বাই 2 ঘন্টা কত বেগে গিয়েছে 70 কিলোমিটার/আওয়ার বেগে। আর টোটাল কত সময় লেগেছে 2, 3 × 2 = 5, হাফ যোগ করলে 6, 6 আর 2 = 8। আচ্ছা 35 × 2 = 70। আচ্ছা এখানে চলে আসছে 2, 3 × 2 = 60, 3 × 7 = 21, 2 × 6 = 10 প্লাস এটা হলো 35 × 2 = 70, তাহলে 5 × 5 = 25, 5 হাতে রইলে 1, 5 × 5 = 25, হাতে রইলে 1, 3 × 5 = 15, 1কে 5 × 5 = 25, হাতে রইলে 2, 3 × 15 দিয়ে 16, 17 আর নিচে বসে আছে কত 8। এটাকে সিম্পলিফাই করলে কত হবে 5, 7 1 8, 8 আর 7 9 10 11 12 13 14 15, 15 5 হাতে রইল 1, 1 1 2, 2 2 4, নিচে কত বসে আছে 8। আচ্ছা লক্ষ্য করো এই 8 সংখ্যাটা 455 দিয়ে পুরোপুরি বিভাজ্য নয়। এখন যদি পুরোপুরি বিভাজ্য না হয় সেক্ষেত্রে কি, সেক্ষেত্রে নিশ্চয়ই ফ্র্যাকশন উত্তর আসবে। তাহলে দেখো এটা ফ্র্যাকশন নয়, এটা ফ্র্যাকশন না, এটা ফ্র্যাকশন, এটা ফ্র্যাকশন, তাহলে এটা হবে অ্যান্সার। এইভাবে কিন্তু যদি আমাদের কম্পিটিটিভ এক্সামের অ্যাপ্রোচ কী হওয়া উচিত, কম্পিটিটিভ এক্সামের অ্যাপ্রোচ হওয়া উচিত তাড়াতাড়ি উত্তর বের করতে হবে আমাকে। সেক্ষেত্রে উত্তর সুন্দরভাবে একেবারে বের করাটার থেকে অপশান থেকে আমি যদি বুঝতে পারি যে কোনটা উত্তর হবে সেটা করে এগিয়ে যাওয়া ভালো। যদিও আমি এখান থেকে করে দেখে নিতে পারি 8, 5 আসতে 40, 35 থেকে 40 চলে গেল, পরে থেকে 5 55, 8 6 আসতে 48, 7 আসতে 56, 6 আসতে 48, 6 48 পরে 55 কত হবে 8 49 50 51 52 53 54 55 7 70, 8 64 8 লম্বা 72, 8 8 64, তাহলে 64 চলে আসে 6 6 শূন্য 60, 8 7 আসতে 56, তাহলে এত কিলোমিটার/আওয়ার। আমি আবারও বলছি যখনই এরকম অ্যান্সার দেখে বুঝতে পারবে কোনটা অ্যান্সার হবে একেবারে সলভ করার দরকার নেই, অ্যান্সার দেখে টিকিয়ে বের হয়ে যেতে হবে, এগিয়ে যেতে হবে। আচ্ছা দেখো 17 থেকে অঙ্ক বলছে আপেলের মূল্য 20% হ্রাস পাওয়ায় একজন ক্রেতা 50 টাকায় 1 ডজন অতিরিক্ত আপেল পেতে পারে। আপেলের মূল্য 20% হ্রাস পাওয়ার ফলে একজন ক্রেতা 50 টাকায় 1 ডজন অতিরিক্ত আপেল পেতে পারে। আপেলের ডজন প্রতি হ্রাস মূল্য কত, মানে দাম কমে যাওয়ার পরে 1 ডজন আপেলের দাম কত সেটা আমাকে জানতে চাইছে। আচ্ছা বলো এই 20% যে দাম কমে গেছে, 20% দাম কমে যাওয়ার ফলে আমরা কি করছি 1 ডজন বেশি পাচ্ছি।
তাহলে 20% দাম যেটা কমে গিয়েছে, আগে যে প্রাইসটা ছিল সেই প্রাইসের 20%টাই এক ডজন আমাকে এক্সট্রা দিচ্ছে, এক্সট্রা আপেল দিয়ে দিচ্ছে। 20%-এর জন্য আমি এক ডজন এক্সট্রা পাচ্ছি। কোন 20%? যেটা আগে দাম ছিল তার 20%। তাহলে যেটা আগে দাম ছিল তার 100%-এর জন্য কত এক্সট্রা পাবো? 100% যদি করতে হয় তাহলে নিশ্চয়ই এখানে 5 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, এখানেও 5 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে 5 ডজন পাবো। তাহলে কি বললাম, 20% যেটা দাম ছিল তার 20% দাম কমে যাওয়ার কারণে, মানে 20% যেটা আগে দাম ছিল সেই দামের 20%-এর জন্য আমি এক ডজন এক্সট্রা পাচ্ছি। তাহলে সেই দামের 100%-এর জন্য, 100% মানে সেই দামটার কত ছিল সেটাও জানার জন্য, সেই দামের 100%-এর জন্য আমি কত ডজন পাচ্ছি সেটা দেখে নিলাম। তাহলে 5 দিয়ে মাল্টিপ্লাই করলাম, 5 দিয়ে মাল্টিপ্লাই করলাম। কিন্তু এখানে বলে দেওয়া আছে 50 টাকায় অতিরিক্ত, মানে আগেও 50 টাকা দিতাম, এখন সেই 50 টাকাই দেবো। তাহলে এই 5 ডজন যেটা পাচ্ছি আমি সেটা কত টাকায় পাচ্ছি? 50 টাকায় পাচ্ছি। কেন 50 টাকায় পাচ্ছি? কারণ আমার তো এখানে 20%-এর জন্য এক ডজন পাচ্ছিলাম, তাহলে পুরোপুরি 100% যদি পেতে হয়, মানে দাম 20% কমে যাওয়ার কারণে যে দাম ছিল তার 20%-এর জন্য এক ডজন পাচ্ছি। তাহলে সেই দামের 100%-এর জন্য কত ডজন? 5 ডজন পাচ্ছি। এই 5 ডজনটা কত টাকায় পাচ্ছি? 50 টাকায় পাচ্ছি। তাহলে এক ডজনের দাম কত হবে? এক ডজনের দাম নিশ্চয়ই 5 দিয়ে ভাগ করতে হবে। 50/5 মানে কত টাকা? 10 টাকা। তাহলে কমে যাওয়ার পরে প্রতি ডজনের দাম কত টাকা হলো? 10 টাকা। বলছে 18 দাগের অঙ্কেতে 15,370-এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফলটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে আমরা নাম্বার সিস্টেমে জেনেছিলাম যে একটা সংখ্যা যদি পূর্ণবর্গ সংখ্যা হতে হয় সেই সংখ্যার লাস্ট ডিজিট কখনো 2, 3, 7, 8 হতে পারে না। তাহলে যদি আমি এই 8টাকে এখানে যোগ করি তাহলে লাস্ট ডিজিট 8 হবে, তাহলে এই 8টা হতে পারে না, তাহলে এই অপশানটা এলিমিনেট হয়ে গেল। আচ্ছা, আবার এটাও আমরা জেনেছিলাম যদি কোনো সংখ্যা পূর্ণবর্গ সংখ্যা হয় সেই সংখ্যাকে 9 দিয়ে যদি ভাগ করা হয় তাহলে সেই সংখ্যাকে 9 দিয়ে ভাগ করার ফলে ভাগশেষটা হয় 0 আসবে, 1 আসবে, 4 আসবে বা 7 আসবে, এই 4টে অপশন হতে পারে। তাহলে আমি যদি 4টা এখানে যোগ করে দিই তাহলে দেখো 4 যদি এখানে যোগ করি তাহলে ডিজিটাল সাম কত হচ্ছে এখানে? 5, 3, 8, 1, 9, 9টা কেটে গেল। তাহলে আমি বলতে পারি ইউটিউব বন্ধ হয়ে যাবে, কারণ 9 মানে 0, ডিজিটাল সামের ক্ষেত্রে 9 আমরা 0 ধরি। তাহলে এখানে যদি 4 বসিয়ে দিই, 7 4 11, 11 মানে 1 + 1 মানে 2, 2 কি 9 দিয়ে যদি কোনো সংখ্যাকে যদি পূর্ণবর্গ সংখ্যা হয় সেই সংখ্যাকে যদি আমি 9 দিয়ে ভাগ করি তাহলে সেক্ষেত্রে 0, 1, 4, 7 আসতে পারে। তাহলে এখানে 2 আসছে, ডিজিটাল সাম কত আসছে? 2 আসছে। তাহলে 4 অপশনটাও এলিমিনেট হয়ে গেল। এবার যদি 6টা এখানে বসে, মানে আমি বলতে চাইলাম এখানে যদি 1, 5, 3, 7 যদি যোগ করি 6, তাহলে নিশ্চয়ই 6টা এখানে আসবে। তাহলে এই ডিজিটাল সাম কত হবে দেখি? 5, 3, 8, 1, 9 কেটে গেল, 7, 6, 13, 13 মানে যোগ করলে 3 + 1 মানে 4, ডিজিটাল সাম 4 হলো। আমরা বলেছিলাম কোনো সংখ্যা যদি পূর্ণবর্গ সংখ্যা হয় সেই সংখ্যাকে 9 দিয়ে ভাগ করলে 0 আসতে পারে, 1 আসতে পারে, 4 আসতে পারে, 7 আসতে পারে। তাহলে এখানে 4 এসছে, হতে পারে অপশান, তাহলে হতে পারে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এবার দেখি যদি এখানে 9 যোগ করতাম, 9 যদি যোগ করা যায় তাহলে কত হবে? 9 যোগ করলে 1, 5, 3, 7, 0 জায়গায় 9 বসে যাবে। তাহলে 5, 3, 8, 1, 9 আর 9 কেটে গেল, এখানেও 7 চলে আসলো। তাহলে দেখো এখানে এটাও যদি 6 বসে তাহলেও আসছে, আর 7 বসালে তাহলে আসছে। তাহলে আমি বুঝতে পারলাম এখন এই দুটো অপশনের মধ্যে টপ করছে। যখন এইরকম জিনিস চলে আসবে প্রথমে কিন্তু আমরা এইভাবে চেক করে নেবো, তাহলে কম সময়ে যদি হয়ে যায় আর কি, যদি কম সময়ে মিলে যেতে পারতো। আর যেহেতু এখানে দুটো অপশনের মধ্যে কনফিউশন, তাহলে আমাকে সলভ করে যেতে হবে, তাহলে কিছু করার নেই। এখানে 1, 5, 3, 7, 0, তাহলে যেরকম করে বর্গমূল করে সেই নিয়ে আমরা বর্গমূল করবো। 1, 1 কে 1, 1-এর ডবল চলে আসে এখানে 2, আর 5, 3 একসঙ্গে নেমে গেল। তাহলে এখানে কত বসাবো? 2-এর পাশে এমন কি সংখ্যা বসাবো তার সঙ্গে সেই সংখ্যা গুণ করলে হয় 53 বা 53 কম আসবে। তাহলে এই 23কে 3 দিয়ে গুণ করলে 69 বেশি হয়ে যাচ্ছে, তাহলে 2 2 করে নিতে হবে। তাহলে এখানে 2, এখানে 2, 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 44, তাহলে 22, এখানে 2 দিলাম, তাহলে কত হলো? 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 44, 4 আছে কত? 13, 9 দিন, 13 3 হাতে 1, 4 কে 5 আছে মিলে গেল 0। এবার কি হবে? 12 ডবল এখানে এসে বসবে, 12 ডবল কত? 24। এবার কি করবো? এখানে নামার সময় 70টা নামবে। এবার লক্ষ্য করো এই 24-এর পাশে এমন কোনো সংখ্যা দাও সেই সংখ্যার সঙ্গে সেই সংখ্যা গুণ করে এই 970 বা 970-এর কাছাকাছি আসে। আমি দেখতে পাচ্ছি এটাকে 4 দিয়ে গুণ করলে 4 দুগুণে 8 কাছাকাছি যাওয়ার সম্ভাবনা আছে। তাহলে 4 দিয়ে গুণ করলাম, 4 4 16, হাতে রইল 1, 4 4 16 1 17, 7, হাতে রইল 1, 4 দুগুণে 8 1 9, তাহলে 976 হতে হবে, কিন্তু রয়েছে কত? 970। তাহলে এখানে আমি যদি 4 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে 976 আসতো এবং পুরোপুরি মিলে যেত, মানে পূর্ণবর্গ হয়ে যেত। তাহলে এখানে 70 রয়েছে, তাহলে কত ঘাটতি রয়েছে? কত ঘাটতি রয়েছে? 6, তাহলে 6টা হবে অ্যান্সার। বুঝে গেল?
কিন্তু আমি আবারও বলছি, যদি এখানে 6 আর 9 এর মধ্যে এমন কোনো অপশান দেওয়া থাকতো যে অপশানে ডিজিটাল সাম করলে আমাদের এই 0, 1, 4, 7 ছাড়া অন্য কোনো ডিজিটাল সাম আসতো, তাহলে আমরা কিন্তু চোখে পলকে করে বের হয়ে যেতাম যে এইটা অ্যান্সার হবে। আচ্ছা, এবার দেখো, যদি 19 থেকে অঙ্ক বলছে যদি এইটা সমান সমান 385 হয়, তাহলে এইটার মান বের করতে বলছে। আচ্ছা, এই এক্সপ্রেশনটাকে যদি একটু সুন্দর করে লেখা যায়, দেখো কিরকম করে লেখা যেতে পারে। 2 × 1 তার স্কোয়ার, 4টাকে লিখতে পারি 2 × 2 তার স্কোয়ার, 6টাকে লিখতে পারি 2 × 3 তার স্কোয়ার, প্লাস এরকম করে অর্ডার করে 2 × 10 তার স্কোয়ার। আচ্ছা, লক্ষ্য করো তো, এখান থেকে 2 রয়েছে, এখান থেকে 2 রয়েছে, এখান থেকে 2 রয়েছে, সব জায়গা থেকে 2 রয়েছে, 2টাকে বের করে আনছি। 2 যখন বের হয়ে আসবে, এই মাথায় স্কোয়ারটাকে নিয়েও একেবারে বের হয়ে আসবে, তাই 2 এর স্কোয়ার বের হয়ে আসবে, কি পড়ে থাকলো 1 এর স্কোয়ার প্লাস 2 এর স্কোয়ার প্লাস এখানে এটা পড়ে আছে, এখানে এটা 3 এর স্কোয়ার পড়ে আছে, এরকম করে ডটের করে নিশ্চয়ই 10 এর স্কোয়ারটাও পড়ে থাকবে। এখন 2 এর স্কোয়ার মানে 4, আর এই যে সংখ্যাটা, এই যে এক্সপ্রেশনটা রয়েছে, এই এক্সপ্রেশনের ভ্যালুটা পুরোপুরি দেওয়া আছে, এর ভ্যালু কত 385। তাহলে 385 আমরা কী করবো, এখানে বসিয়ে দেবো, মাল্টিপ্লাই করবো, 4 5 20 শূন্য। দেখো এখানে লক্ষ্য করো, এটাও পুরোপুরি গুণ করার দরকার নেই, 4 5 20 শূন্য, ইউনিট ডিজিট কত আসছে 0, আচ্ছা এখানে ইউনিট ডিজিট 0 আসছে যেহেতু দুটোতে, তাহলে পড়তে হবে 4 5 20 শূন্য, হাতে রইল 2, 4 8 32 আর 2 34, 34 4, হাতে রইল 3, 3 4 12 আর 3 15, তাহলে কত হলো 1540, 1540 আনসার। এখানে 20 থেকে একটা অঙ্ক বলা হয়েছে, যদি x + y = 2:1 হয়, তবে x² - y² = x² + y² ভ্যালু কত। আমি ডাইরেক্ট এখানে কি করব, x আর y ভ্যালুটা বসিয়ে দেবো। x মানে হলো 2 এর স্কোয়ার মাইনাস 1 এর স্কোয়ার x মানে হলো 2 এর স্কোয়ার প্লাস 1 এর স্কোয়ার, 2 এর স্কোয়ার 4 - 1 মানে 3 2 এর স্কোয়ার 4 + 1 মানে 5, তাহলে 3:5 হলো অ্যান্সার। দেখো 21 থেকে অঙ্ক বলছে 10 টাকা লিটার দরে 12 লিটার দুধে কত লিটার জল মিশ্রিত করলে 8 টাকা লিটার দরে বিক্রি করা যাবে। তাহলে এখানে কিন্তু লাভ বা ক্ষতি কিছু কথা বলে দেওয়া নেই। তাহলে আমাকে 10 টাকা করে লিটার প্রতি কিনেছিলাম, কত লিটার কিনেছিলাম 12 লিটার কিনেছিলাম, তাহলে মোট আমার ক্রয় মূল্য কত ছিল, ক্রয় মূল্য ছিল 12 লিটার কিনেছিলাম 10 টাকা দরে, তাহলে 120 টাকা দিয়ে আমি জিনিসটা কিনেছিলাম। এখন আমি 8 টাকা লিটার দরে বিক্রি করছি, তাহলে মোট কত লিটারে বিক্রি করবো কী করে পাবো, তাহলে মোট যেটা বিক্রি করবো দুধের সঙ্গে যদি জল মেশাই, তাহলে কী হবে সেটা মোট দুধ, জল মিশ্রিত দুধ, জল মিশ্রিত দুধ কত হবে দেখি, কী করে পাবো, মোট টাকা যেটা ছিল সেই টাকাকে যত টাকা দরে আমি বিক্রি করতে চাইছি সেটা দিয়ে ভাগ করে দেবো, তাহলে 120/8, 8 1 8, 4 40, 5 আসবে 40, তাহলে 15 লিটার আমি দুধ মিশ্রিত জল বিক্রি করবো 8 টাকা করে দরে, তবে আমার কোনো লাভ বা ক্ষতি হবে না। এখন 15 লিটার পাচ্ছি এখানে দুধ মিশ্রিত জল, আর আমি দুধ বিক্রি করেছিলাম 12 লিটার, তার মানে এখান থেকে যদি 12 লিটার বাদ দিয়ে দিই, যে 3 লিটারটা আসবে সেটা নিশ্চয়ই জল মিশিয়েছি, তাহলে উত্তর কত হবে 3 লিটার। হচ্ছে 22 থেকে একটা অঙ্ক দিয়েছে, একটা এক্সপ্রেশন দেওয়া আছে 20 √20 এর মধ্যে প্লাস √20 প্লাস অর্ডার করে ইনফিনিটির মধ্যে চলছে। এই যে সংখ্যাটা এরকম করে থাকে, এটাকে আমি কি বলেছিলাম, পরপর দুটো সংখ্যায় ভেঙে নিতে বলেছিলাম, মানে পরপর দুটো সংখ্যায় ভাগ করতে বলেছিলাম, একটা হলো 4, একটা হলো 5, 4 5 20, যেহেতু মাঝখানে প্লাস চিহ্ন রয়েছে তাহলে বড় সংখ্যাটা অ্যান্সার হবে, এখানে অ্যান্সারটা হবে 5। ঠিক তারপরে দেখো এখানে বলছে 23 থেকে অঙ্কে এ বি এবং সি 1/2 = 1/3 = 1/5 অনুপাতে টাকা বিনিয়োগ করে একটা অংশীদারি কারবার শুরু করে। 5 মাস পরে এ তার মূলধনের 1/3 অংশ তুলে নেয়। 5 মাস পরে এ কি করছে, তার মূলধনের 1/3 অংশ তুলে নিচ্ছে। মোট বার্ষিক লাভ এত টাকা হলে এ এর লাভ্যাংশ কত, তাহলে বছরের শেষে লাভ কত হচ্ছে, এত টাকা হচ্ছে। আমরা কি করবো, ফ্র্যাকশনটাকে একটা সুন্দর আকারে দেওয়ার জন্য আমরা যদি ইন্টিজার আনতে চাই, তাহলে কি করবো, এদের নিচে যেগুলো হর রয়েছে এই হরগুলোর যে এলসিএম, সেই এলসিএম দিয়ে কী করবো, মাল্টিপ্লাই করে দেবো। দেখো 5 3 2 প্রত্যেকে প্রাইম, তাহলে 5 3 15, 15 2 30, 30 দিয়ে যদি সংখ্যাটা পুরো মাল্টিপ্লাই করে দেওয়া যায়, তাহলে আমি বলতে চাইছি যদি একে 30 দিয়ে মাল্টিপ্লাই করি, একেও 30 দিয়ে মাল্টিপ্লাই করি, একেও 30 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে কী হবে 2, 15 2 30, তাদের মূলধনের অনুপাতটা কত হবে, মূলধনের অনুপাত কি দাঁড়াবে তখন, সেখানে একটা হবে 15 এখানে দেখো 3 10 30, 10 5 6 30, তাহলে 6, তাহলে এ বি সি এর মূলধনের অনুপাত কত দাঁড়ালো 15 10 6। এবার আমাকে কি বলছে যে 5 মাস পরে এ তার মূলধন, আচ্ছা
লাভ্যাংশ যেটা বঞ্চিত হবে সেটা কি হবে, প্রত্যেকের যে মূলধন সেই মূলধনের অনুপাতে লাভ্যাংশ বঞ্চিত হবে। তাহলে আমি চেষ্টা করব এ বি এবং সি এর মূলধনের অনুপাত বের করার জন্য। তাহলে দেখো এ কি করেছে, এ বলছে 5 মাস পরে এ তার মূলধনের 1/3 তুলে নেয়। তাহলে 5 মাস পর্যন্ত নিশ্চয়ই এই মূলধনটা ছিল। তাহলে 5 × 15, তাহলে মোট কত, মোট তো 12 মাসে 1 বছর। তাহলে 5 মাস যদি চলে যায়, ওর থাকলো কমাস 7 মাস, তবে 7 আর 5 12 হয়। যে 7 মাসটা ইনভেস্ট হয়েছে ওর টাকাটা, সেই 7 মাসে কত টাকা ছিল, বলছে 1/3 তুলে নেয়। 15 এর 1/3, 1/3 মানে কত, 3 5 15, তাহলে 3 5 15 মানে 5 টাকা তুলে নিচ্ছে, ছিল 15 টাকা, 5 টাকা কি হচ্ছে তুলে নিচ্ছে শেষ 5 মাসে, শেষ 7 মাসে। তাহলে 5 টাকা যদি তুলে নেয় 15 টাকা থেকে, পড়ে থাকলো 10 টাকা। তাহলে শেষ 7 মাস কি হয়েছে, 10 টাকা খাটিয়েছে এ। বি কিন্তু কোনো টাকা তোলেনি, তাহলে বি একদম প্রথম থেকে 10 টাকা ছিল, তাহলে বি 12 মাস ধরেই 10 টাকা খাটিয়ে গিয়েছে। সি কি করেছে, 6 টাকা, ও 12 মাস ধরে খাটিয়ে গিয়েছে 6 টাকা, তাহলে 12 × 6। এবার যেহেতু এখানে সিম্পলিফাই করে একটু কী হয় দেখি, 5 5 15 75 যোগ 7 10 70 ইস্টু 12 10 120 আর 6 12 72। এটুকু আরেকটু সিম্পলিফাই করলে কী দাঁড়াচ্ছে এখানে, 7 0 0 সঙ্গে 5 যোগ করলে 5, 7 7 14 ইস্টু কত হচ্ছে 120 ইস্টু কত হচ্ছে 72। এটাকে পুরোপুরি যোগ করলে কত দাঁড়াচ্ছে, আচ্ছা দেখো এই তিনটে কি এ, এটা হলো এর মূলধন, এটা হলো বি এর মূলধন, এটা হলো সি এর মূলধন। এই তিনটে মূলধনকে আমি যোগ করছি, কারণ কি মূলধনের অনুপাতে টোটাল লাভ্যাংশ পাওয়া যায়। এখানে টোটাল লাভ বলে দেওয়া আছে এত, তাহলে 1 বছরে যে মূলধনের অনুপাত দাঁড়িয়েছে এইটা, এই মূলধনের অনুপাতে টাকা যদি ভাগ করা হয়, এই মূলধনের অনুপাতে প্রত্যেকে টাকা ভাগ পাবে। তাহলে আমি দেখতে পাচ্ছি টোটাল কত টাকা হচ্ছে 2, 5 আর 2 7, এখানে 0 যেহেতু আছে তাহলে 7, 7 2 9, 9 এর সঙ্গে 4 যোগ করলে 9 4 13, 13 3, হাতে রইল 1, 1 1 কে 2, 2 1 কে 3, তাহলে কত হলো 337, কত হলো 337। এই 337 যেটা পেলাম এটার ভ্যালু কত বলে দেওয়া আছে, 6 7 4 0। দেখো তো কত দিয়ে মাল্টিপ্লাই করলে হয়, 37 কে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 37 337, আর 337 দুবারে 16, তো দেখো তো 7 দুবারে 14, 4 হাতে রইল 3 2 6 7, 3 2 6, তাহলে কত হলো, একই ভ্যালু কত দাঁড়ালো 20। আমাদের এখানে কার ভ্যালু বার করতে বলেছে, একই ভ্যালু দাঁড়ালো 20। আমাদের এখানে হচ্ছে এ লাভ্যাংশ, তাহলে এ তার মূলধনের অনুপাতে লাভ্যাংশ পাবে, তাহলে নিশ্চয়ই একই ভ্যালু যদি 20 হয় 135 এর ভ্যালু করতে করতে হবে, 135 কে 20 দিয়ে গুণ করতে হবে। তাহলে 5 দুবারে 10 0, হাতে রইল 1, 4 দুবারে 8 1 কে 9, 2 1 কে 2, তাহলে কত হবে 2900 টাকা। 2900 টাকা কি হবে, এর লাভ্যাংশ পরিমাণ হবে। বলছে 24 থেকে একজন ছাত্রের পরীক্ষায় নম্বর 63 পরিবর্তে ভুল করে 83 নথিভুক্ত করায় সমস্ত ছাত্রদের গড় হাফ বৃদ্ধি পেল। মানে যত ছেলেগুলো ছিল তাদের সবার গড় হাফ করে বৃদ্ধি পেল। তাহলে ক্লাসে কতজন ছাত্র ছিল, তাহলে আমার গড় মানে হাফ করে বাড়ছে কত নাম্বারের জন্য। দেখো এখানে বলছে ভুল করে 83 নথিভুক্ত করে, মানে আমি বেশি কত লিখে ফেলেছি, 63 এর পরিবর্তে ভুল করে 20 নাম্বার কি করেছি আমি বেশি লিখে ফেলেছি। তাহলে গড় হাফ বাড়ছে, টোটাল নাম্বার যখন 20 বাড়ছে, তাহলে আমি যদি ছাত্রছাত্রীর সংখ্যা যদি x জন ধরি, তাহলে টোটাল নাম্বার কত বাড়বে, তাহলে বাড়বে x/2, তাই না। টোটাল নাম্বার, টোটাল ছাত্রছাত্রী কতগুলো ছিল, বলছে ছাত্রদের গড় নাম্বার হাফ বৃদ্ধি পায়, তাহলে টোটাল ছাত্র সংখ্যা x হয় তাহলে গড় বাড়বে কত, x/2। এই x/2 এর ভ্যালুটা 20 সঙ্গে সমান, কারণটা কি, এটা হলো টোটাল নাম্বার, আর টোটাল নাম্বার আমরা কত 63 পরিবর্তে কত লিখেছি 83 লিখেছি, তাহলে কত নাম্বার বেশি লিখেছি 20 নাম্বার বেশি লিখেছি, তাহলে x এর ভ্যালু কত হবে 20 × 40। তাহলে ছাত্রছাত্রীর সংখ্যা কতজন ছিল, 40 জন ছিল। আচ্ছা পঞ্চাশ থেকে বলছে এক ব্যক্তি 3 মাসে যা রোজগার করেন 4 মাসে তা ব্যয় করেন, যদি তার বাৎসরিক সঞ্চয় মানে 1 বছরে সঞ্চয় করছেন কত 35,000 টাকা হয়, তার মাসিক আয় কত। খুব সুন্দর কথা বলেছেন এখানে, 3 মাসে যা রোজগার হয়, বলছে এক ব্যক্তি 3 মাসে যা রোজগার করেন 4 মাসে তা ব্যয় করেন, তাহলে বলতে পারি ইনকাম অফ কত মাস 3 মান্থ। 3 মাসের ইনকামটা কি হয় 4 মাসের ব্যয়ের সঙ্গে সমান, তাহলে এক্সপেন্ডিচার কত মান্থ 4 মান্থ। তাহলে আমাকে দেখতে হবে বছরের শেষে
বছরের শেষে সব খাওয়া দাওয়ার পরে কত টাকা পড়ে রইল। তাহলে আমার বছরের শেষ মানে কি 4 মাস থেকে 12 মাসে যেতে হবে। তাহলে এই জায়গাটায় যে কোনো প্রকারে 12 মান্থ করতে হবে। তাহলে এদিকে যদি 12 মাস করতে হয় তাহলে 4-এর সঙ্গে 3 মাল্টিপ্লাই করতে হবে। তাহলে আমাকে তবে তো দেখব বছরের শেষে খাওয়া দাওয়ার পরে কত টাকা পড়ে রইল। তাহলে এক্সপেন্ডিচার মানে খরচ করলাম 12 মাসে কত টাকা পড়ে থাকবে। যদি এদিকে 3 দিয়ে গুণ করি তাহলে নিশ্চয়ই এদিকেও 3 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে ইন্টু 3। তাহলে ইনকাম অফ 3 3 9 মান্থ ইকুয়াল টু হচ্ছে এক্সপেন্ডিচার অফ কত 12 মান্থ। তাহলে 9 মাসে যে টাকা ইনকাম করছি 12 মাসে সে টাকাটা খরচা করে দিচ্ছি। তাহলে কত মাস পড়ে রইল? 9 মাসের ইনকাম যদি খরচা হয়ে যায় 1 বছরে মানে 12 মাস, তাহলে 3 মাস কী হলো? 3 মাস পড়ে রইল। তাহলে ইনকাম অফ 3 মাস। তাহলে আমি যেটা 3 মাসের ইনকামটা 3 মাসের ইনকামটা কী করছি? 3 মাসের ইনকামটা 3 মাসের ইনকামটা সঞ্চয় করছি, ইনকামটা সঞ্চয় করছি। এবার আমাদের এখানে বলে দেওয়া আছে বছরের সঞ্চয় হচ্ছে এত। আসলে বছরের সঞ্চয় যেটা হচ্ছে সেটা কি 3 মাসের সঞ্চয়, 3 মাসের ইনকাম, 3 মাসের ইনকামটাই 1 বছরের সঞ্চয় হচ্ছে। আমাদের কি জানতে চাইছে? মাসিক আয় কত। তাহলে 3 মাসে যেটা 3 মাসে যেটা আমি ইনকাম করছি সেটাই আসলে 1 বছরের সঞ্চয় হচ্ছে। 3 মাসের ইনকাম সমান সমান বাৎসরিক সঞ্চয়, বাৎসরিক সঞ্চয়। তাহলে 3 মাসের ইনকাম সমান সমান কত বলতে পারি এখান থেকে? 3 মাসের ইনকাম বাৎসরিক সঞ্চয় কত ছিল? মানে 35,000 টাকা। 4 5 দুটো শূন্য 3টে শূন্য 35,000 টাকা। তাহলে আমাদের কি বলেছে? মাসিক আয়। তাহলে 1 মাসের ইনকাম কত হবে? তাহলে 3 দিয়ে ভাগ করতে হবে, 3 পনেরো 45, তাহলে 15,000 টাকা হবে অ্যান্সার। কথা হলো 15,000 টাকা। এইভাবে আমার সঙ্গে সমস্ত অঙ্কগুলো সলভ করার জন্য একেবারে বেসিক থেকে আমি নাম্বার সিস্টেম থেকে শুরু করেছি। প্রথমে প্রত্যেকটা চ্যাপ্টার করাবো, তারপরে ওই চ্যাপ্টার থেকে আগত বিভিন্ন এক্সামের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারগুলো সলভ করাবো, তারপরে ওই চ্যাপ্টারে বিভিন্ন ট্রিকি কোশ্চেন সেগুলো সলভ করাবো। তাহলে আমার এই ভিডিওগুলো যদি তোমরা একেবারে বেসিক থেকে শুরু করো তাহলে অঙ্কগুলো আমি যেভাবে করালাম এত সহজভাবে করতে পারবে। তাই আমি বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর যাতে করে আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের ফোনে নোটিফিকেশান চলে যায়। বাই।